বাংলাদেশ অস্ট্রেলিয়ার ডারউইন টেস্ট জুড়ে অ্যালিসা হিলের একটা কথা আমার কানে সবসময় খুব বাজছে। সেটা হচ্ছে উনি দ্বিতীয় দিন থেকে এই কথাটা বারবার বলছেন যে বাংলাদেশ এই টেস্টটার প্রথম সেশন থেকে এমনভাবে খেলতেছে যেন ঠিক যেরকম খেলা দরকার, যে সেশনে, যে ঘন্টায়, যে ওভারে সেভাবে খেলতেছে। তারা ফোরকাস্ট জেনে নামছে মনে হচ্ছে এবং যেভাবে খেলতেছে সেটা কাজে লাগতেছে। এই ব্যাপারটাকে আপনার মনে হতে পারে যে বাংলাদেশে যেহেতু সাফল্য পাইছে তাই অ্যালেসা হিলের কাছে এত স্মুথ মনে হচ্ছে। শুধু অ্যালেসা হিলে না, আমরা সবাই দেখতেছি বিভিন্ন জায়গায় বিশেষজ্ঞরা বলতেছেন যে বাংলাদেশ খুব পরিকল্পিত ক্রিকেট খেলছে প্রতিটা সেশনে। যে সেশনে যে ওভারে অ্যাগ্রেসিভ খেলা দরকার, যে ব্যাটসম্যানের বিপক্ষে যে বোলিং করা দরকার, কোনো ব্যাটসম্যান আছে তাকে কন্টেইন করে গেলে সে বিরক্ত হয়ে উইকেট দেবে, কোনো ব্যাটসম্যান আছে তাকে প্রলুব্ধ করতে হবে, আবার কোনো সেশনে আমাদের অ্যাগ্রেসিভ বোলিং করা দরকার, কোনো সময় আছে আমাদের একটু অ্যাগ্রেসিভ ব্যাটিং করা দরকার, কোনো সময় আছে আমরা স্লো ডাউন করব, কোনো বোলারকে আমরা ডিফেন্স করে যাব, কোনো বোলারকে অ্যাটাক করতে হবে। এই যে ব্যাপারটা এবং এখানকার উইকেট কি ডিমান্ড করতেছে, সব কিছু খুবই পরিকল্পিত মনে হচ্ছে। ব্যাপারটা মনে হওয়া শুধু না, ব্যাপারটা আসলেই পরিকল্পিত। আজকের দিনে পরিকল্পনা ছাড়া আপনি এরকম বিশাল একটা টিমের বিপক্ষে 5 দিনের ম্যাচ জিততে পারবেন না। যদিও আমরা 4 দিনে জিতে ফেলছি, কিন্তু ম্যাচটা তো 5 দিনের। আপনি এতগুলো সেশন ধরে অস্ট্রেলিয়ার মতো দলকে, পৃথিবীর 1 নম্বর দলকে ডমিনেট করতে পারবেন না যদি আপনার হাতে একটা মহাপরিকল্পনা না থাকে। সেটা কোনো ফিক্সড প্ল্যান না, সেটা একটা বিবর্তনশীল একটা প্ল্যান, একটা চক আউট, একটা নকশা। এই নকশাটা কে করে? হেড কোচ করেন, আমাদের ফিল সিমন্স করেন, তার সঙ্গে সহকারীরা আছেন, খেলোয়াড়রা করেন, আমাদের ক্যাপ্টেন আছেন, আমাদের একটা কোর থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ আছে, তারা করে, সবাই করে। কিন্তু এই ব্লু প্রিন্টটা তৈরি করে দেয় অ্যানালিস্ট, টিম অ্যানালিস্ট। এই লোকটাকে সাধারণত, এই চরিত্রটাকে আমাদের কালচারে এখনো পর্যন্ত আমরা অতটা গুরুত্ব দিতে শিখি নাই। কিন্তু পৃথিবীব্যাপী স্পোর্টসে, বিশেষত টিম স্পোর্টসে এই ক্যারেক্টারটা পরিণত হচ্ছে একটা টিমের ব্রেনে। আপনি আর্জেন্টিনার কথা কোথাও আলোচনা করলেই দেখবেন মাতিয়াস মান্না নামে একটা লোকের কথা আসতেছে। তাকে সবাই বলে ব্রেইন অফ আর্জেন্টিনা। স্কালোনি হচ্ছে একেবারে ইঞ্জিন অফ আর্জেন্টিনা, কিন্তু ব্রেইনটা হচ্ছে মাতিয়াস মান্না নামে একজন ব্লগার, সাবেক একজন ব্লগার। সে কি? আর্জেন্টিনা দলের চিফ অ্যানালিস্ট। আমাদের দলে এই রোলটা কে প্লে করে? আমাদের দলে এই রোলটা প্লে করেন স্যাম জাহান শাওন, বাংলাদেশি একটা ছেলে, তরুণ একটা ছেলে। চিরকাল আমরা এই পদে দেখছি বিদেশিদের, চিরকাল এই পদে আমরা দেখছি এক ধরনের মেকানিক্যাল কাজকর্ম। কিন্তু শাওন এই জিনিসটাকে বলা যায় আধুনিক একটা রূপ দিতে পারছেন। অন্তত সেই পথে হাঁটা শুরু করছে বাংলাদেশ, যেখানে টিম অ্যানালিস্টের কাজ শুধুমাত্র ডাটা সরবরাহ করা না, সে প্ল্যানিং দেবে, সে একটা ব্লু প্রিন্ট তৈরি করে দেবে যে টিমের এইভাবে যাওয়া উচিত, এই সেশনে এই করা উচিত। লাইভ ম্যাচ চলাকালে বারবার প্ল্যানিং চেঞ্জ করতে থাকবে, বারবার নতুন নতুন প্ল্যান টিমকে জানাবে, কোচকে জানাবে, কোচ সেই হিসাবে খেলোয়াড়দের বলবেন, সেটা এক্সিকিউট হবে। এটার খুব কাছাকাছি আমাদেরকে নিয়ে গেছে, এই আইডিয়াল সিচুয়েশনের খুব কাছাকাছি এই স্যাম জাহান শাওন। এবং তার পেছনে ছায়া হয়ে আছেন আমাদের সবার প্রিয় বড় ভাই নাসির আহমেদ নাসু, বাংলাদেশ জাতীয় দলের সাবেক উইকেট রক্ষক, বিশ্ব রেকর্ড করা উইকেট রক্ষক এবং বাংলাদেশে এই যে ডাটা অ্যানালিসিস জিনিসটার জনক নাসির আহমেদ নাসু। আমরা আজকে নাসু ভাইয়ের কথা তেমন বেশি বলবো না। নাসু ভাইকে নিয়ে বলতে গেলে আসলে ঘণ্টা খানেকের একটা আলাদা পর্ব করতে হবে। মহাকাব্যিক একজন চরিত্র, উনি এখনো বাংলাদেশের ক্রিকেটকে যেভাবে সার্ভ করে যাচ্ছেন ওটা আমরা আলাদা করে বলবো। আজকে প্রসঙ্গক্রমে যতটুকু নাসু ভাইয়ের নাম আসে ততটুকু বলবো। আজকে একটু বলবো যে শাওনরা, এই জেনারেশনের যারা আধুনিক ডাটা অ্যানালিস্ট, তারা কিভাবে বাংলাদেশ টিমকে আগায় নিয়ে যাচ্ছেন এবং এই জায়গাটা আরও কত সম্ভাবনাময় হতে পারে। বসুন্ধরা এম ব্লকে 4 কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী 8তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট 1920 বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। শুরুতেই যেটা বললাম, ডাটা অ্যানালিসিস, ভিডিও অ্যানালিসিস, এই ব্যাপারগুলোর আগে আমরা খুব একটা গুরুত্ব দিতাম না। এটা যখন আমাদের এখানে প্রথম আসলো, ইনফ্যাক্ট আমি বলবো খানিকটা নাসুবার ব্যক্তিগত উদ্যোগেই। নাসুবাই তো জেনুইন জাতীয় দলের খেলোয়াড় এবং কোচ ছিলেন। পরে নাসুবাই খুব উৎসাহী হলেন বায়োমেকানিক্স এবং এই ডাটা অ্যানালিসিসে। নাসুবাই ওই ভিডিও ক্যাসেটের আমলে, আমি স্পষ্ট নাসুবার কাছ থেকে বহুবার গল্প শুনছি যে ভিডিও ক্যাসেটের আমলে ক্যাসেট আনতেন বিভিন্ন দেশ থেকে,
টেস্টের ক্যাসেট, ওয়ানডে সিরিজের ক্যাসেট, বিশ্বকাপের ক্যাসেট এনে ওই ভিডিও ক্যাসেট চালায় চালায় নিজে হাতে নোট নিয়ে অ্যানালিসিস করতেন। এটা একটা প্রাগৈতিহাসিক যুগের ব্যাপার। লোকরা নিজে নিজে এই সিস্টেমটা দাঁড় করাইছে বাংলাদেশে। পরে আস্তে আস্তে এই তরুণদের পাশে, যারা এই বিষয়গুলোতে উৎসাহী, বিষয়গুলোতে দক্ষ, এই তরুণদের পাইছে, তাদেরকে ট্রেন করছে, করে একটা সেট আপ দাঁড় করাইছে। কিন্তু মুশকিলটা কি জানেন, আমাদের এখানে না ওই যে দেশি ঠাকুররে কেউ মর্যাদা দেয় না। আমরা একটু বিদেশি না হলে মর্যাদা দিতে চাই না। আর একই সঙ্গে এটাও সত্যি যে আমাদের পৃথিবীতে এখন যারা আমাদের এই বছর দশেক আগে পর্যন্ত আমাদের ক্রিকেট বোর্ড লিড করতেন, তারা তো একটু পুরোনো আমলের মানুষ। তারা এই অ্যানালিস্টের যে নেতা হয়ে ওঠার যে ব্যাপারটা, মূল পরিচালক হয়ে ওঠার ব্যাপারটা, এই ব্যাপারটা হজম করতে পারেন নাই। তারা অ্যানালিস্টের ক্যারেক্টারটাকে দেখতেন একটা সহকারী ক্যারেক্টার হিসাবে, যে কোচের দরকার হবে, কোচের সহকারী, কোচ বলবে দেখো তো কি হবে, সে ডাটা বিশ্লেষণ করে জানাবে। না, এখন তো আর পৃথিবী ওইখানে আটকে নাই। এখন ওই যে বললাম, এখন ব্লু প্রিন্টটাই তাকে রেডি করতে হয়। অ্যানালিস্টের রোলটা আসলে ব্রেইনের রোলের মতো। সে নিজেই অনেক রকমের বিকল্প কোচের সামনে উপস্থিত করবে। কোচ তার থেকে বেছে নেবেন যে এই বিকল্পটা কি ভালো, এই সাজেশনটা কি ভালো। কোচ ওখানে শুধুমাত্র হিউম্যান ক্রিয়েটিভিটি যোগ করবেন। সেই হিউম্যান ক্রিয়েটিভিটি সহই আসলে অ্যানালিস্ট ওটা সার্ভ করবে, এবং খেলোয়াড়দেরও সে নানা রকম আইডিয়া দেবে, গেম নিয়েও নানা রকম আইডিয়া দেবে। এই জায়গাটায় আমাদের আসতে একটু সময় লাগছে। আমরা এই জায়গাটায় আসছি মূলত শ্রীনিবাস। সে হচ্ছে ইন্ডিয়ান একজন অ্যানালিস্ট। সে বাংলাদেশে যখন প্রথম আসলো, সম্ভবত 2017 সালের দিকে, 2017 সালের দিকে প্রথম আসলো। সে একটা প্রতিষ্ঠানে চাকরি করতো, ওই প্রতিষ্ঠানটার সঙ্গে বিসিবির চুক্তি হলো, সে তাদের প্রতিনিধি হিসাবে আসলো। শ্রী খুব নাম করা অ্যানালিস্ট, এবং শ্রী আইপিএল দলে আগেও কাজ করছে, আমাদের এখান থেকে যাওয়ার পরেও কাজ করছে, এবং সে খুব বাংলাদেশ ভক্ত মানুষ। তার টুইটারে যদি আপনি ঢোকেন, দেখবেন সবসময় বাংলাদেশ নিয়ে টুইট করতেছে, এবং বাংলাদেশের অনেক ক্রিকেটার তার সঙ্গে অ্যাটাচড আছে নানাভাবে, কেউ হোয়াটসঅ্যাপে, কেউ ইনস্টাগ্রামে, নানাভাবে অ্যাটাচড আছে। সে তাদেরকে ডাটা নিয়ে নানা রকম সাজেশন দেয়। শ্রী বাংলাদেশে যতদিন ছিল, বাংলাদেশের একরকম প্রেমে পড়ে গেছে, এবং বাংলাদেশের এখন যে পুরো সিস্টেমটা চলে, এটা শ্রী যে প্রতিষ্ঠানে চাকরি করতো বা এখনো করে সম্ভবত, ওই প্রতিষ্ঠানের থেকে আমরা ভাড়া নেওয়া বলা ঠিক না, সাবস্ক্রিপশন করি। এটা পৃথিবীর প্রত্যেকটা টেস্ট প্লেয়িং নেশন কোনো না কোনো প্রতিষ্ঠান থেকে নেয়। আমাদের প্রতিষ্ঠানটার নাম আমি জানি, কিন্তু এটাকে ডিসক্লোজ করা ঠিক হবে মনে হয় না, কারণ কোনো ক্রিকেট বোর্ড চায় না যে তারা এই যে ব্রেইনের ডাটাটা কাদের কাছ থেকে নেয় এটা ডিসক্লোজ করা হোক। আমি এটা না বলি, কিন্তু এটুকু বলি, আমাদের আর অস্ট্রেলিয়ার এই ডাটা সার্ভিস প্রতিষ্ঠান একই। এখন এই ডাটা সার্ভিসের যে প্রতিষ্ঠানটা, ওরা কি করে, ওরা পৃথিবীতে যত স্বীকৃত ক্রিকেট হয়, যত ক্রিকেট রেকর্ড হয়, ক্যামেরায় প্রচার হয়, সব ক্রিকেটের ফুটেজ কিনতে থাকে, এক ক্যামেরার না। প্রত্যেকটা ম্যাচ আপনি জানেন যে 5-6টা থেকে শুরু করে 18-20টা ক্যামেরা পর্যন্ত ইউজ করা হয়। ওরা ওই ফিড কিনে ওটা ওদের কয়েক রকমের সফটওয়্যার দিয়ে, এটা করতে বেশিক্ষণ সময় লাগে না। আপনি ভাবতে পারেন যে এটা বোধহয় অনেক সময় লাগে। লাইভ ফিডে এই কাজটা করা হয়। ওই লাইভ ফিড ধরেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড সিরিজ হচ্ছে, ওখান থেকে ওই প্রতিষ্ঠানটা ডাইরেক্ট ফিড পাচ্ছে, ওখানে ইনস্ট্যান্ট লাইভ জিনিসটা ডিকোডিং হচ্ছে, নানা রকমভাবে ডিকোড করা হচ্ছে। এই অ্যাঙ্গেল থেকে ও অ্যাঙ্গেল থেকে, এই হাতের রিলিজ পয়েন্ট, এটাকে 3D অ্যানিমেশন করা এই মুহূর্তের ভিতরে হয়ে যাচ্ছে। তারপরে এর যত রকম ডাটা আছে, বোলিং স্পিড থেকে শুরু করে এই ওয়াগন হুইল অমুক তমুক মুহূর্তের ভিতরে জেনারেট হচ্ছে আর সার্ভারে আপ হচ্ছে। এবং আপনি যদি সাবস্ক্রাইবার হন, তাহলে আপনি ওই ডাটায় অ্যাক্সেস পেয়ে যাবেন। একই সঙ্গে ক্রিকেট বোর্ড যখন সাবস্ক্রিপশন নেয়, তখন আবার ওরা এসে ওই ক্রিকেট বোর্ডে একটা সার্ভার বসায় দিয়ে যায়। সেটাতে যেটা হয় যে ওই সার্ভারটাতে, ওই ডাটাটাতে তো আপনি তাৎক্ষণিক অ্যাক্সেস পাচ্ছেনই, লাইভ অ্যাক্সেস পাচ্ছেনই, সঙ্গে ডাটাটা আবার আপনার এখানে স্টোর হচ্ছে। আপনি পরে চাইলেই ওটা রিপ্লে করে দেখতে পারেন, ওখান থেকে যে কোনো আউটপুট আপনি জেনারেট করতে পারেন যে কোনো ফর্মে। যে আমি দেখতে চাই 2007 সালে মাশরাফি যে রাহুল দ্রাবিড়ে বোল্ড করছিল যে বলটায়, ওই বলটায় মাশরাফির রিলিজ পয়েন্টটা কেমন ছিল, বলের রিলিজ পয়েন্টটা কেমন ছিল, ওখানে আপনি ওইটা সাল, খেলোয়াড়, তারপরে ডেলিভারি অমুক তমুক উল্লেখ করে দিলে দিব্যি চলে আসবে। আপনি 3D অ্যানিমেশন দেখতে পাবেন, ডাইরেক্ট ভিডিও দেখতে পাবেন, ওটা নানা রকম গাণিতিক হিসাব টিসাব দেখতে পাবেন, সব দেখতে পাবেন। ফলে এই জিনিসটা আমাদের আছে। এখন তাহলে অ্যানালিস্টের কাজ কি? ভাই সবই তো এই সফটওয়্যার করে দিচ্ছে।
এই সফটওয়্যার দিয়ে, এই সার্ভার দিয়ে, এই যে ডাটা প্রোভাইডার প্রতিষ্ঠান দিয়ে সবই হয়ে যাচ্ছে। তাহলে ওখানে দেবব্রতরেই একটা ল্যাপটপ দিয়ে বসায় দিলে হয় না। ব্যাপারটা এত সোজা না। এখানে একজন শাওন লাগে, এখানে একজন নাসু লাগে। শাওনের কাজটাকে আগেই বলছি যে নাসুবাই সম্পর্কে আজকে বিস্তারিত বলবো না। নাসুবাই সম্পর্কে শুরুতে যা বলার বলে দিছে যে নাসুবাই একা হাতে জিনিসটা শুরু করছিল, তারপরে এই জেনারেশনটাকে নাসুবাই ট্রেনিং করাইছে। ট্রেনিং করায় একটা সিস্টেম দাঁড় করাইছে। এখনও নাসুবাই রাতে খুব বেশি লোক না, 7-8 জন বোধহয় লোক আছে সব মিলে। তারা মিলে ডাটা অ্যানালিসিস করে এবং বেশিরভাগই বাচ্চা বাচ্চা ছেলে পেলে। এই শাওন নিজেও খুব সিনিয়র না, এরা সবই বাচ্চা বাচ্চা ছেলে পেলে, কারণ এই জেনারেশন না হলে তো এগুলো বুঝবে না। এটা আমাদের সময়ের লোকেরাও এত ভালো বুঝবে না, এরা এটা খুব ভালো বোঝে। এরা বাই বর্ন এটার ভিতরে জন্মাইছে, এটার ভিতরে বড় হয়েছে, তো এই ডাটা টাটা এগুলোর ভিতরে। ফলে এরা এগুলা, আমি এই বয়সীদের সঙ্গে আলাপ করলে মুগ্ধ হয়ে যাই। আমার এখানে যারা কমেন্ট টমেন্ট করেন, কি অসাধারণভাবে এরা এগুলা বোঝে। ফলে এরাই এই নাসুবের এখন হাত। সেই জায়গাটায় শাওন একটা বিরল ব্যাপার। শাওন চাঁদপুরের ছেলে। শাওন নিজে ক্রিকেট খেলতেন, চিটাগাং দলের হয়ে খেলছেন এক সময়, চিটাগাং সব রকম এজ লেভেল খেলছেন। আমি চাইছিলাম এই ভদ্রলোকের সঙ্গে কথা বলতে, কিন্তু মুশকিল হচ্ছে যে এখন তো সিরিজ চলতেছে আর এমনিতেই খুব কড়াকড়ি। ওদের ন্যাশনাল টিম স্টাফদের বাইরে কথা বলাটা অনেক রকমের অনুমতি নিতে হয়, বিসিবির মিডিয়া বিভাগ থেকে অনুমতি নিতে হয়, সেটা আবার বোর্ডের অনুমোদন লাগে, এজন্য কথা বলতে পারি নাই। তবে অন্যান্য সূত্রে যতদূর খোঁজ খবর পেয়ে তার স্টোরিটা বুঝলাম, উনি হচ্ছেন চাঁদপুরের ছেলে, চিটাগাংয়ের হয়ে খেলছেন, ডিভিশন ক্রিকেট ঢাকায় খেলছেন, ফার্স্ট ডিভিশন খেলছেন এ পর্যন্ত। এরপরে ভদ্রলোক মূলত পাইলট বাইদের, খালেদ মাসুদ পাইলট বাইদের যে ক্লেমন একাডেমি আকিজ গ্রুপের, ওই ক্লেমন যখন সারা দেশে কাজ বিস্তৃত করা শুরু করলো, বিভিন্ন জায়গায় একাডেমি করতেছে ওরা, রাজশাহী, চাঁদপুর, ঢাকা, ওরা বোধহয় 7টা না 8টা একাডেমি করে শুরু করলো। তখন ওদের একটা অ্যানালিস্ট ওরা নিজেরা গ্রুম করবে বলে ঠিক করলো। তো ওনার সঙ্গে যে কোনোভাবে হোক পাইলট বাইর এই টিমের একটা যোগাযোগ ছিল, ওনাকে বলা হলো যে তুমি এটার উপরে ট্রেনিং করো, শেখো টেকো, এগুলো সফটওয়্যার চালানো, তোমাকেই আমরা এটা করতে চাই। তখন ওনার বয়স কম, ক্রিকেট খেলতেছেন ফার্স্ট ডিভিশন এবং পড়াশোনা করেন, নিজে ইউনিভার্সিটির স্টুডেন্ট, ফলে একটা পারফেক্ট ছেলে পাওয়া গেছে। এখানে এই জিনিসটা খুব বিরল কম্বিনেশন হয় না। এটা আমি বিসিবিতে আগে জানতাম। বিসিবি যখন এই নাসুবাই প্রায় খুঁজতো যে আমার নতুন অ্যানালিস্ট লাগবে, আমি ট্রেনিং করায় আনবো, আমি সফটওয়্যার বুঝাবো, আমি ইন্ডিয়ায় পাঠাবো, ট্রেনিং করবে, অস্ট্রেলিয়ায় পাঠাবো, কিন্তু আমার ওই কম্বিনেশন নাই। একদিকে হচ্ছে খুব ভালো ইংরেজি স্টুডেন্ট হতে হবে, স্ট্যাটিস্টিক্স বুঝতে হবে, সায়েন্সের স্টুডেন্ট হতে হবে, সায়েন্টিফিক ব্যাপার স্যাপার বুঝতে হবে, এখানে ওই জি এর মান কত, তারপরে ত্বরণ কী হলো, অমুক তমুক, এগুলো তো একটু বুঝতে হবে। ডিগ্রি কত ডিগ্রি কোনে কোন হিটটা করলে ওর লঞ্চিং কেমন হয়, এগুলো তো একটু বুঝতে হবে। দেবব্রতর মতো মূর্খ হলে তো হবে না। আবার শুধু পড়াশোনা জানা, ইউনিভার্সিটি থেকে পাশ করছে, অনেক ফিজিক্স বোঝে, অনেক স্ট্যাটিস্টিক্স বোঝে, কিন্তু ক্রিকেটটা একদমই বোঝে না। দেখা গেল যে ওই লাল বলটা মাটিতে পড়ে কি আচরণ করে জীবনে কোনো দিন ওটা ধরে দেখেনি, এবং ওই ব্যাট জিনিসটা, ওই লম্বা জিনিসটা কি আচরণ করে এটা কোনো দিন ধরে দেখেনি, তারে দিয়েও তো হবে না। তাহলে দুটোর একটা কম্বিনেশন লাগবে, সেটা শাওনের মধ্যে পাওয়া গেল। শাওনকে প্রথম এই জন্য সিলেক্ট করলো আকিজ গ্রুপ ক্লেমনের জন্য। ক্লেমন তাদের বিভিন্ন একাডেমিতে কাজ করালো, ওই ডাটা অ্যানালিস্টের কাজ, প্রত্যেকটা একাডেমিতে প্রচুর কাজ। এরপরে ওখানে তার সঙ্গে এই যে হান্নান ভাই বা এদের পরিচয় হলো। আলটিমেটলি সে কেমন করে করে 2012 সালের দিকে নাসুবের কাছাকাছি এসে পৌঁছালো। সম্ভবত হান্নান ভাই তাকে যোগাযোগ করা দিল নাসুবের সঙ্গে। হান্নান সরকার তখন ক্লেমনে অতিথি কোচ হিসাবে নাকি পার্মানেন্ট কোচ হিসাবে, এই স্পষ্ট এটা মিলাইতে পারতেছি না, বিভিন্ন একাডেমিতে কাজ করেন। সেখানে হান্নান ভাইয়েরও বাড়ি ওই এলাকায়। হান্নান ভাইয়ের সঙ্গে এই ছেলেটির মোটামুটি একটা যোগাযোগ হলো। হান্নান ভাই সম্ভবত তাকে নাসুবের সঙ্গে পরিচয় করা দিলেন। নাসুভাই তো মানে আমরা সেই কবে থেকে জানি, আমরা সাংবাদিকতা শুরু করছি তখন নাসুভাই অলরেডি এটা শুরু করে দিয়েছেন। নাসুভাই তো আমাদের থেকে অনেক আগে রিটায়ার করছেন। নাসুভাই 90 দশকের শুরুর দিকে, মাঝামাঝির দিকে বোধহয় রিটায়ার করে ফেলছেন। ফলে নাসুভাই ততদিনে এইসব কাজ শুরু করছেন। নাসুভাই সেই সময় থেকে বলতেন যে এই তোমরা কেউ ক্রিকেট খেলতে আগ্রহী আসো নাকি, এইগুলা নিয়ে আমি একটু ট্রেনিং করায় আনবো। ওই ছেলেটাকে পেয়ে নাসুভাই দেখলেন এটা ভালো জিনিস। নাসুভাই তাকে একদম হাতে ধরে ধরে জিনিসটা শেখাইছেন। এই সময় নাসুভাইয়ের সঙ্গে আরেকজন ভদ্রলোক ছিল, আপনারা মনে করতে পারবেন, এই ভদ্রলোকের নাম সালাউদ্দিন। আমাদের সালাউদ্দিন ভাই না, বা সাবেক স্পিনার, প্রয়াত স্পিনার সালাউদ্দিন ভাইও না। এই সালাউদ্দিন সাহেব উনিও অ্যানালিস্ট, উনি পরে আমেরিকায় চলে গেলেন। উনি কিন্তু 2024 বিশ্বকাপে আমেরিকা দলের সঙ্গে কাজ করছেন। উনি আবার স্টুয়ার্ট লর খুব প্রিয় অ্যানালিস্ট। শাওনকে একদম হাতে করে নাসুভাই প্রত্যেকটা জিনিস শিখাইছেন।
প্রথম ধাপে শাওনকে উনি প্রথম বিপিএল এ কিন্তু নাসুভাই একটা কাজ করছিলেন। চিটাগাং কিংস দলটা নাসুভাই ওটার অনেকটা বলা যায় হেড অফ অপারেশনস ছিলেন। নাসুভাই প্রথম বিপিএল এ বড় একটা রোল প্লে করছিলেন ওখানে, টিম তৈরি করা থেকে শুরু করে সবকিছু। তো ওখানে উনি যেহেতু অপারেশনস সাইডে চলে গেলেন ওই বিপিএল এর সময়, ফলে উনি শাওনকে নিয়ে গেলেন যে তুমি অ্যানালিস্টের রোল প্লে করো, আমি আছে, আমি দেখে দিব। এরপরে সে টানা কয়েকটা বিপিএল করলো। এই করতে করতে বিসিবি সার্কুলার দিল, বিসিবিতে বারবার নাসুভাই তো চাচ্ছেই, নাসুভাই তো সেই শুরু থেকে চায়, সার্কুলার দিলেও চাক, সে ইন্টারভিউ দিলেও তার হয়ে গেল, সে বিসিবি চাকরি করতেছে, তাও মনে হয় 2014-15 থেকে। কিন্তু হয় কি, আমরা তাকে বড় জায়গায় ন্যাশনাল টিমে খুব একটা দেখি নাই, কারণ ওই যে বললাম দেশি ঠাকুর। সে কিন্তু আমাদের ক্রিকেটারদের খুব প্রিয় অ্যানালিস্ট অনেক কাল ধরে, আমাদের ক্রিকেটাররা অনেক কাল ধরে, এই ন্যাশনাল লেভেল ক্রিকেটার, আজকে আপনি লিটন দেখেন, শান্ত দেখেন, নাহিদ রানা বলেন বা হাসান বলেন, এরা সবাই যার যার প্রবলেম সলভিং, কি হচ্ছে, কি করতে চায়, এগুলো নিয়ে বড় ডিপেন্ড করে শাওনের উপরে। কিন্তু ওই বাংলাদেশ বলে কথা, সবসময় এই ক্যারেক্টারটায় শ্রী যাওয়ার পরেও চেষ্টা করা হয়েছে বাইরের কাউরে দেওয়া যায় কিনা, মাঝে এরে মাঝে ওরে স্টপ গ্যাপ হিসাবে দেওয়া হয়। শাওনও দু একটা সিরিজ বিভিন্ন সময় করছেন। এরপরে ওই আবার কিছুদিন আগে ইন্ডিয়ান এক ভদ্রলোককে আনা হলো গত বছর। এবছরের শুরু থেকে শাওনের উপরেই একরকম ভরসা করা হয়েছে যে শাওনই ন্যাশনাল টিম সামলাবে, এবং সেটা সে কি অবিশ্বাস্যভাবে করতেছে দেখেন। এই যে সে দায়িত্ব পাওয়ার পর থেকে রেজাল্টের দিকে যায় না, রেজাল্টের দিকে যায় না। আমি নাসুবার সঙ্গে বহু আগে একবার কথা বলতেছিলাম, তো নাসুবাই বললো যে দেখো, এই যে তোমরা গল্প করো মাতে আসমান না অমুক তমুক, এগুলো কিন্তু শেষ কথা না। একজন অ্যানালিস্ট কখনোই তোমাকে জিতাতে পারবে না। একজন অ্যানালিস্ট হাইয়েস্ট আউটপুটটা দিতে পারবে, হাইয়েস্ট আইডিয়াবাজি করতে পারবে, সে তোমাকে অনেক অর্থোডক্স এবং আনঅর্থোডক্স ধারণা দিতে পারবে, কিন্তু খেলোয়াড়ের উপরে তো সে উঠতে পারবে না, সে মাঠে নামতে পারবে না। কোনো কোচ অ্যানালিস্ট কখনো রেজাল্ট এনে দেয় না, তারা রেজাল্টের ক্যাটালিস্ট হতে পারে। ফলে খেলোয়াড়দের কৃতিত্বটা খেলোয়াড়দেরই দিও, কিন্তু এই রোলটার বড় ভূমিকা আছে। ফলে এই যে 26-এ আমরা অনেক রেজাল্ট পাচ্ছি, এর জন্য আমি বলতেছি না, কিন্তু আমাদের খেলার প্যাটার্নটা বদলে গেছে, এই জিনিসটা আপনি দেখবেন। এটা পাকিস্তানের বিপক্ষে আমরা যে হোমের সিরিজটা খেললাম, যেটাতে ওদের লাস্ট হোয়াইট ওয়াশ করলাম, ওটা থেকে খুব আলোচনা উঠছে যে আমাদের স্লিপে শান্ত এবং কিপিংয়ে লিটন, এই দুজন একটা ওখানে ব্রেনের মতো রোল প্লে করতে থাকে। অলমোস্ট প্রতিটা ঘটনায় তারা ওই সাইড লাইন থেকে প্রতিক্রিয়া নেয়, নিজেরা একটা কিছু ভেবে দুজন কথা বলতে থাকে, চিটচ্যাট চিটচ্যাট করতে থাকে, একটা কিছু মুভ দেয়, মুভটায় কাজ হয়ে যায়। এই জিনিসটারে শুরু এক দুবার হলে মিরাকল বলতে পারেন আপনি, কিন্তু জিনিসটা আসলে একটা সিনক্রোনাইজড। শাওন, লিটন এবং শান্ত, এদের একটা গ্যাংয়ের মতো তৈরি হয়েছে, ব্রেন গ্যাং। এরা ব্যাপক আইডিয়াবাজি করে, ব্যাপক আইডিয়াবাজি করে, কি করলে কি হতে পারে, কত রকম বিকল্প আছে। আমরা কালকে স্টিভেন স্মিথকে আউট করতে চাই, কতভাবে করা সম্ভব, কি কি করা যায়, সেটা শুধু ডাটা লেভেলে না। ও যেহেতু হাজার হাজার ফুটেজ নিয়ে কাজ করতেছে, ও তো তার মেন্টাল গেমটাও বলতে পারবে ওই লেভেলেও, ওর ফিজিক্যাল লেভেলে, ওর এই মেডিকেল হিস্ট্রি পর্যন্ত ও ইনজুর্ড হয় কি ধরনের বলে সব টাইনা বার করে অন্তত 10টা প্ল্যান করো। এবার লিটন, শাওন আর শান্ত, শুধু এই তিনজনের কথা বলতেছি, এরা না, সবাই মিলে জিনিসটারে একটা শেপ দেয়। ওই জিনিসটা পরিকল্পনা করে মাঠে নামা হয় যে এই 5টা প্ল্যান আমরা এই সময় করব, এভাবে করতে থাকবো, করতে করতে নিজেদের ভিতরে আলোচনা করব, এবার এই প্ল্যানে যাব, এবার ওইটা করব, এবার ওইটা করব, এই জিনিসটা এক্সিকিউট হয়। এখন শাওন এই পদটায় আসার পরে যেটা হচ্ছে, আমরা যেটা বুঝি, আমাকে জাতীয় দলের দু একজন যেটা ধারণা দিলেন বা আশেপাশের দু একজন যেটা ধারণা দিলেন, যে তার সঙ্গে আমাদের এই খেলোয়াড়দেরও তো বয়স কম, সেও জুনিয়র মানুষ, আগে আগে ক্রিকেট খেলতো, ফলে এদের একটা দারুণ টিম আপ হচ্ছে। এ সবসময় নানা রকম প্ল্যান নিয়ে আসতে থাকে। তার লাইফস্টাইল শুনলাম, আমাকে অন্য একজন কোচ বলতেছিলেন যে সে যে কতটা সময় ঘুমায় এটা বলতে পারবো না। সে এক তো ওই যতক্ষণ খেলা হয় ওই আর্লি মর্নিং ওঠে, মাঠ থেকে টিমের বোধহয় লাস্ট ম্যান হিসেবে বাসে ওঠে, এ পর্যন্ত ওই ল্যাপটপ চলতে থাকে, সে থাকে ড্রেসিং রুমে, তো এভাবে খেলা দেখে কম, খেলা এভাবে দেখে, মানে তার ল্যাপটপে দেখে সে, ওই খেলার লাইভ ফিডটা তার ওখানে চলতে থাকে, প্রতি সেকেন্ডে বিশ্লেষণ হতে থাকে, প্রত্যেকটা বলের পরে সে কিছু একটা যদি ফাইন্ড করতে পারে, সঙ্গে সঙ্গে ওইটার একটা প্ল্যানিং ইয়েরে পাঠায়, কোচরে পাঠায়, কোচরে ডাক দিয়ে বলে, কোচ
এই হচ্ছে কিন্তু সিনারিও কিন্তু এরকম, ট্রেনটা এরকম, ওরা কিন্তু টায়ার্ড হচ্ছে, কোচ ওরা কিন্তু স্পিন খেলতে পারতেছে না, কোচ 1 ডিগ্রি বাঁক নিচ্ছে, কোচ একটু বাঁক বল গ্রিপ করতেছে, স্পিন দিতে বলেন, স্পিন অপারেশনে যেতে পারে, মিরাজে বল দিতে বলেন, মিরাজ সম্ভবত বল নিচু করাইতে পারবে, এরকম নানা রকম আইডিয়া মুহূর্তে মুহূর্তে সে দিতে থাকে। কিছু কোচ নেয়, সব যে ফেলে দেয় তা না, সব নেয় তাও না, যেগুলো নেয় সেগুলো এক্সিকিউট হয়। আবার অনেক সময় কোচ বলে যে 12 ম্যানকে বুঝায় 12 ম্যান পাঠায় দাও। এটা তো কোচের এখতিয়ার, এটা তো চাইলেই অ্যানালিস্ট 12 ম্যান পাঠাতে পারে না পানি দিয়ে যে তুমি মেসেজ নিয়ে যাও, কোচের পারমিশন লাগে, বা কোচ অনেক সময় বলে যে শাওন তুমি যেটা আবিষ্কার করছো ঠিক আছে, তুমি ডাইরেক্ট 12 ম্যানরে বুঝাও, 12 ম্যান গিয়ে ক্যাপ্টেনরে বলবে, ও শাওন তো আর লিটন বুঝে নেবে। সারাটা দিন এটা তার চলতে থাকে। এরপরে সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত তার কাজ হয় প্রত্যেক খেলোয়াড়কে যার যার ফিডব্যাক পাঠানো। তুমি সারাদিন কি করলা, তোমার কি ছিল, অমুক তমুক ফরম্যাট করে করে প্রত্যেকটা পিডিএফ বানায় পাঠায় দেয়, কাউরে ভিডিও বানায় পাঠায়, নানা রকম করতে থাকে। এরপরে আবার হচ্ছে পরদিনের প্ল্যানিং, পরদিন উইকেট খেলার ট্রেন্ড কি, খেলায় আগামীকালকে আমরা কি করব, সে প্ল্যানিং পাঠায়, নানা রকম করতে থাকে। টিম মিটিংয়ে ভোরবেলায় উঠে সে প্রেজেন্টেশন দেয়, আজকে আমাদের প্ল্যানিং হতে পারে এটা। কোচ তারপরে ওই প্রেজেন্টেশন দেখে ডিসিশন নেন যে আমরা এটা করব, কোচ ক্যাপ্টেন তারা এইভাবে কথা বলে। আর সিরিজের সাধারণত 10-15 দিন আগে সে একটা ব্লু প্রিন্ট রেডি করে, সেখানে অনেকগুলো প্ল্যান ABCD নানা রকম থাকে, প্রত্যেকটা সেশনের জন্য প্ল্যানিং থাকে, প্রত্যেক ডের জন্য প্ল্যানিং থাকে, টেস্টের ক্ষেত্রে, ওয়ানডের ক্ষেত্রে প্রত্যেক ইনিংসের জন্য থাকে, প্রত্যেক প্লে ওই যে প্রথম 15 ওভার তারপরে 5 ওভার এভাবে থাকে, নানাভাবে প্ল্যানিং করে পাঠানো হয়। এরপরে প্রত্যেক ম্যাচের আগের রাতে ফাইনালি একটা একাধিক প্ল্যান কোচের সঙ্গে করে এটা দেওয়া হয়। এবং এখানে নানা রকম আনঅর্থোডক্স আইডিয়া, যেটা আসলে ওই বললাম না যে কথা থেকে এত দূর আসলাম, যে এই সার্ভার এই ডাটা এটার সামনে তো আপনি দেবব্রতেরও বসায় দিতে পারেন না, এইরকম একটা ক্রিয়েটিভ ক্রিকেটার এবং সায়েন্টিফিক মানুষ ওখানে থাকতে হবে। মানুষটার ব্রেনও অ্যানালাইসিস করবে, শুধু সফটওয়্যার অ্যানালিসিস করবে না, মানুষের ব্রেন অ্যানালিসিস করবে কোন লেভেলে, ক্রিয়েটিভ লেভেলে। সে ওই পুরো ডাটাটা দেখবে, দেখে ট্রেন্ডটা বুঝবে, বুঝে সে একটা নতুন কিছু বলবে, চলমান একটা প্রক্রিয়া, সেখানে সে নতুন একটা আইডিয়া দিবে যে আমরা এই দেখে আসছি এতকাল, যে গ্রাহাম স্মিথ এই বলে, স্টিভেন স্মিথ এই বলে, এই আচরণ করে, এখনো পর্যন্ত কেউ এই জিনিসটা ট্রাই করে নাই, উই শুড গো ফর ইট। যদি ক্রিকেটাররা এবং কোচ মনে করে এটা রিয়েলিস্টিক, আমরা সেটার দিকে যেতে পারি। এই হচ্ছে আসলে একটা ব্রেনের কাজ, সেই রোলটা সাউন্ড করতে পারতেছে বলেই আমরা টিম ফিডব্যাক পাই। ইনফ্যাক্ট গতকালকেই আমি আমাদের এক তরুণ সাংবাদিকের একটা ফেসবুক পোস্ট দেখলাম, সেখানে সেও শাওন সম্পর্কে লিখছে, এই জেনারেশনের তারা তো ওরে চেনে, ওরে মাঠে দেখে, আমি যদিও তার সময় কাজ করছি কিন্তু ওইভাবে পরিচয় হয় নাই। তো সে লিখছে যে শাওনকে যদি জিজ্ঞেস করা হয় আপনার কাছে কত বলের ডাটা আছে, তো সে বলে পৃথিবীতে যতগুলো বল ক্যামেরায় কোনো না কোনোভাবে প্রচার হয়েছে সবগুলোর ডাটা আমার কাছে আছে। এটা শুধু তার কাছে না, এটা বিসিবিতে যে কজন অ্যানালিস্ট এখন আছেন, এখন আমাদের বেশ কয়েকজন অ্যানালিস্ট তো কন্ট্রাকচুয়াল কিছু অ্যানালিস্ট আছেন, বেতনভোগী আছেন, সবার মাথার উপরে নাসুবাই আছেন, সবার কাছে আছে। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে নিজের ব্রেনটা দেখেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন আর ওই সার্ভার বলেন, অ্যানালিসিস করা সফটওয়্যার বলেন, নানা রকম জিনিস আপনাকে সাপোর্ট করবে, কিন্তু ওই নতুন কিছুটা আপনাকে ভাবতে হবে। সেই সব যন্ত্রের একটা সীমাবদ্ধতা হচ্ছে যা পৃথিবীতে কখনো ভাবা হয় নাই, তারা তা ভাবতে পারে না। আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই আইডিয়াটা দিতে পারে যেটা একবার না একবার অন্তত প্রয়োগ হয়েছে পৃথিবীতে, নতুন কোনো আইডিয়া জেনারেট করতে পারবে না, কখনো না। এই অনলাইন স্পেয়ারে যত কিছু আছে তার ভিতর থেকেই একটা আইডিয়া সে আপনাকে চুজ করে দিবে, আপনার কাছে নতুন মনে হতে পারে আপনি কখনো দেখেন নাই বলে। কিন্তু মানুষ প্রাণীটা যখন মাঠের লড়াইয়ে নামে, সে আসলে ওই তথ্যগুলোকে নিয়ে এমন একটা আইডিয়া করে যেটা পৃথিবীতেই আগে আসে নাই, পৃথিবীতে ওইটা প্রথমবার। মানুষ এই জন্যই মানুষ, স্রষ্টা মানুষ প্রাণীটাকে পাঠাইছেন এই জন্য যে তুমি প্রতিদিন নতুন একটা কিছু করতে পারবা যা পৃথিবীতে এর আগে হয় নাই। মানুষ প্রতিটা যে পদক্ষেপ নেয়, মানুষ যে প্রতিটা যে কাজ করে, এটা কখনোই রিপিটেটিভ না। এটা কিন্তু স্রষ্টার একটা মজার ব্যাপার, একটা মানুষের আঙ্গুলের ছাপ যেমন আরেকজনের সঙ্গে মেলে না, একটা মানুষের কোনো কাজ তার আগের সেকেন্ডের কাজটার সঙ্গে মেলে না। যদিও আমরা মনে করি যে আমরা খুব রিপিটেটিভ লাইফ লিভ করি, প্রতিদিন ওই সকালে উঠি, সকালে উঠে ওয়াশরুমে যাই, ফ্রেশ হই, ওই আমি হলে ক্যামেরার সামনে একটু বক বক করি, নতুবা চাকরির ক্ষেত্রে যাওয়া, অফিসে যাওয়া, সেই একই কথা। না, আমরা রিপিটেটিভ লাইফ কেউ লিভ করতে পারি না, এটা সম্ভবই না। এটা স্রষ্টাই ঠিক করে দিয়েছেন যে মানুষ বা প্রত্যেকটা প্রাণী, প্রাণ সত্তা প্রতিদিন যে লাইফ স্টাইল লিভ করবে ওটা একটু আগের দিনের থেকে ব্যতিক্রম, আপনি আগের দিনের মতো পারবেন না। এবং ওই জায়গাটাই আমরা কম্পিউটার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
থেকে অনেক অনেক আলাদা। ওই জায়গায় একজন শাওন লাগে, যে হচ্ছে নতুন একটা আইডিয়া দিবে টিমকে। ওই জায়গায় হচ্ছে আমার লিটন এবং শান্তকে লাগে, যে হচ্ছে ওই আইডিয়াটা ভেঙে চুরে আরও নতুন একটা কিছু করবে। শাওন হয়তো একটা মেসেজ পাঠাবে, কথার কথা বলতেছি যে বাতাস কিন্তু এই দিক থেকে এরকম স্পিডে আসতেছে। কথাটা বলতেছি কেন, সেদিন আসলে এই ঘটনা ঘটছে, শাওন মেসেজ পাঠাচ্ছে কিনা জানি না। হঠাৎ করে হাসান বল করতেছিল সেকেন্ড ইনিংসে এক পাশ থেকে, তারপরে ওই পাশ থেকে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি উইন্ড দেখাচ্ছে, যে এই পাশ থেকে উইন্ড আছে। হাসানকে হুট করে শান্তকে ডাক দিল হচ্ছে লিটন, ডাক দিয়ে কিছু একটা বললো, দেখলাম যে হাসানরে বল দেওয়া বন্ধ করে দিল। হাসানকে আর বল দিচ্ছে না। আমার খুব বিরক্তি লাগলো, কিরে ভাই, হাসান এত সুন্দর ছন্দে 9 উইকেট পাওয়া বোলার, বল দিল না কেন? পরে দেখে এক ওভার পরে হাসানরে ওই এন্ড থেকে নিয়ে আসে, বাতাসটা কাজে লাগাইতে চায়। এখন বাতাস যেভাবে আছে এটা ওরা মাঠে বসেও ফিল করতেছে, ঠিক আছে, কিন্তু কত স্পিডে কোন দিক থেকে আসতেছে, কতটা ক্রস উইন্ড কি, এটা তো নিশ্চয়ই কোথাও থেকে সাপোর্টটা পাওয়া লাগে। ওইটা হচ্ছে শাওনের কাজ, তার ক্রিয়েটিভিটি হচ্ছে ওইটা, যে দেখো হাসানের বলের বৈশিষ্ট্য হচ্ছে এই, বাতাস হচ্ছে এই, এটা কিন্তু চাইলে তোমরা ইউজ করতে পারো। ওরা সঙ্গে সঙ্গে জিনিসটা নিয়ে আলাপ করবে যে তাইলে আমরা হাসানকে কিভাবে ইউজ করব, লিটন কি করা যায়, ওরা আইডিয়াটা জেনারেট করবে, হাসান হচ্ছে সেটা এক্সিকিউট করবে। এটা আসলে একক কৃতিত্ব কারণ না, আলটিমেটলি অবশ্যই সবচেয়ে বড় কৃতিত্ব হাসানের, কিন্তু জিনিসটা আসলে একটা মেশিনারি টিম ওয়ার্ক, মেশিনারি বলা উচিত না, ক্রিয়েটিভ টিম ওয়ার্ক। এটা মানুষের পক্ষেই শুধু সম্ভব। আমরা খুব আস্তে আস্তে ওই জায়গাটায় পৌঁছাইছি। আমি আজকে এই আলোচনাটা করলাম কেন, শাওনকে একটা প্রতীক ধরে। আমি দেখেন ব্যক্তিগতভাবে শাওনকে চিনি না, আমি পরিষ্কারভাবে জানিও না তার টিমের উপরে প্রভাব কতটা। দু একজন ক্রিকেটারের কাছ থেকে জানে। আমাদের একজন ক্রিকেটার, এই নাম বললে ইয়ে হয় কিনা, একজন পেস বোলার, সে সম্প্রতি নতুন একটা ডেলিভারি ট্রাই করতেছে, এখনো করে নাই। সে ওই ডেলিভারিটা ট্রাই করার জন্য সে আমাকে জানাচ্ছে সে শাওনের কাছ থেকে এই ডেলিভারিটা আবার সে দেখছে হচ্ছে ইয়েতে বিগ ব্যাশে এক বোলারকে করতে। ফলে বিগ ব্যাশে দেখে সে বুঝতে পারে নাই প্রপারলি যে রিলিজ পয়েন্ট কী হবে, বলটা কেমনভাবে ধরা হবে, কিন্তু সেই বোলিংটা ওই ডেলিভারিটা ট্রাই করতে চায়। কী করতে হবে, শাওনের হেল্প নাও, শাওনরে বলো যে এটা কী কী করতে হবে, আমার আইডিয়া দাও। শাওন তাকে একটা আইডিয়া ব্লু প্রিন্ট তৈরি করে দিছে। এভাবে খেলোয়াড়দের ফিডব্যাকে বোঝা যায় সে ভালো কাজ করতেছে। তারপরও আমি মানে আমার শতভাগ ধারণা নাই যে শাওন টিমকে এই করে দিছে ওই করে দিছে, ধারণা থাকার দরকারও নাই। আজকের দিনে আমি বুঝি আজকের দিনটা মাতিয়াস মান্নানদের যুগ। এখন আর ওই শুধুমাত্র র ট্যালেন্ট দিয়ে এবং মাঠের পাশে কোচ শুধুমাত্র তার ওল্ড স্কুল ধারণা দিয়ে নতুন নতুন বিপ্লব করে দিবেন, ওই দিন নাই। এখন কোচের পাশে তার মস্তিষ্ক হিসাবে এরকম অত্যাধুনিক অ্যানালিস্ট, অত্যাধুনিক বিশ্লেষক থাকতে হবে, যে আসলে মস্তিষ্কের রোলটা প্লে করবে। আর হতে পারে যে শাওন সে পথে একটা অগ্রগামিতা। আমরা এটা, শাওনও আরও আগায় যাক, শাওন নিজেকে সত্যিই মাতিয়াস মান্নার পর্যায়ে তুলে নিয়ে যাক। এবং আমি বলি যে আমাদের এখানে অনেক অভাব আছে। আমি জানি আমাদের বোর্ডে যেভাবে সিস্টেমটা এখনো প্রযুক্তিটা আছে এটা যথেষ্ট না। এটা ঠিক যে আমাদের ফুটেজ সার্ভার এবং আমাদের এই সফটওয়্যার সাপোর্ট এগুলো আমাদের আর অস্ট্রেলিয়াকে একই প্রতিষ্ঠান দেয়, কিন্তু পার্থক্য আছে। আমরা এই প্রতিষ্ঠানটার কাছ থেকে এই ফুটেজগুলোর শত শত ধরনের বিশ্লেষণ পেলেও কয়েক ধরনের বিশ্লেষণ এখনো পাই না। আমরা এদের কাছ থেকে হকাই বিশ্লেষণ পাই না, আমরা এদের কাছ থেকে বায়োমেকানিক বিশ্লেষণ পাই না, যেটা আপনারা দেখেন অস্ট্রেলিয়ান হোম সিরিজে। এই যে আমরা যে টেস্টটা খেললাম এটাতেও দেখছেন যে বায়োমেকানিক্যাল বিশ্লেষণ ওরা পর্দাতেই কিছু কিছু দেখায়, যে আপনার ওয়েট ট্রান্সফার কেমন হচ্ছে, আপনার কখন ব্যালেন্সটা কোথায় থাকতেছে, আপনি যখন লঞ্চ করতেছেন আপনার শরীরের পজিশন কেমন থাকতেছে, বোলিংয়ের সময় আপনার রিলিজ পয়েন্ট কোথায়, আপনার শরীর কেমন আছে। এই যে বায়োমেকানিক্যাল বিশ্লেষণগুলো, এগুলো আমাদের সার্ভারে যে প্রতিষ্ঠানটা দেয় ওরা দেয় না। হকাই বিশ্লেষণটা খুব জরুরি হয়, এটাও আমরা পাই না। এটা আমাদের ছেলেরা, এই শাওনরা বা এরকম যারা আছেন, ওই নাসুবাই আগের দিনে যেটা করতো নিজে নিজে করা, নিজেরা করে নেয়। নিশ্চয়ই এই সাপোর্টটা আমাদের ক্রিকেট বোর্ডকে আমি আমন্ত্রণ জানাবো যে তারা একটু খরচ বাড়বে, এগুলো ব্যাপক ব্যয়বহুল ভাই, ছোট্ট ছোট্ট জিনিস, কিন্তু এগুলো অ্যাড করতে গেলে অনেক ব্যয় করতে হয় আপনার। তাহলে আবার হকার ফুল সাবস্ক্রিপশন নিতে হবে, হকার কাছে এইগুলো সব সাপোর্ট আছে, হকার সঙ্গে আবার চুক্তি করতে হবে, একটা চুক্তি অনেক দামে, পার ইয়ার দেখা যাবে $1,00,000 চলে যাচ্ছে। ফলে এইটা সহজ ব্যাপার না। তারপরেও ক্রিকেট বোর্ডকে অনুরোধ করবে যতটা এই সাপোর্ট বাড়ানো যায়, তবে সেগুলো তো বাড়বেই। দেখেন যান্ত্রিক সাপোর্ট সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে, এগুলো সব আমি বলি ওভারঅল মিলে প্যাকেজটা হচ্ছে একটা যান্ত্রিক সাপোর্ট, এটা সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে। আজকে যারা বোর্ডে আছেন তারা বাড়াবেন, কালকে যারা আসবেন তারা বাড়াবেন, সময়ের চাহিদা কাউকে না কাউকে মেটাতে হবে।
আমি সবসময় বলি যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এমন একটা জিনিস, ওটা আমাকেও যদি আপনি চেয়ারে বসায় দেন, সময় যদি ডিমান্ড করে এটা করতে হবে, এটা করতে হবে। আমার দেশে এখন 5G ফোন চলে, পৃথিবীতে 5G ফোন চললে আমার এখানে চলবে, তাতে যেই এটার দায়িত্বে থাক চলবে। এটা ক্রেডিট নেওয়ারও কিছু নেই, না নেওয়ারও কিছু নাই। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে শাওনদের আরও আগাইতে দেখতে চাই। শাওনই হতে হবে নট নেসেসারি, শাওনকেও আগাইতে হবে বা আগাবে নিশ্চয়ই, সে নিজেকে ওই স্তরে নিয়ে যাবে। আমি আমাদের যারা তরুণ, আমাদের এই সময়ের যারা এই ফেসবুক থেকে বিভিন্ন জায়গায় লেখালেখি করেন, আমি তাদেরকে একটা কথা বলতে চাই, ভাই দিস ইজ এ গ্রেট অপরচুনিটি। এই জায়গাটা যে কত বড় বুমিং একটা জায়গা, আপনারা মনে হয় কল্পনা করতে পারতেছেন না। আপনারা যারা ক্রীড়া উৎসাহী মানুষ, জীবনে টুকটাক খেলছেন, বয়স কম, তারা পেশাগত ডিসিশন হিসাবে এটাকে ভাবতে পারেন। যদি আপনারা কোনোভাবে এই লাইনটায় নিজেকে দক্ষ করেন, এই যে আমাদের আবিদ হোসেন সামি আছে, মাস্টার একজন অ্যানালিস্ট, আমি নিজে ওর কন্টেন্ট দেখে মুগ্ধ হয়ে যাই। ও তো সাবেক ক্রিকেটার, পড়াশোনা করার ছেলে, নিজে অনেক কোর্স টোর্স করছে তার পেশাগত প্রয়োজনে, ফলে ওর অ্যানালিসিস টপ নচ। ও পৃথিবীর যে কোনো দলের সঙ্গে কাজ করার যোগ্যতা রাখে। তো ওর সঙ্গে ও কিন্তু প্রায় বিদেশ থেকে কোর্স টোর্স এনে বা প্রশিক্ষক এনে কোর্স টোর্স করায়, এগুলো আয়োজনও করে। আপনারা এগুলো করেন, দরকার নেই ওগুলো কোর্স করার, ইউটিউবে প্রচুর কোর্স পাওয়া যায়, এগুলো করেন, করে নিজেদেরকে রেডি করেন। মাতিয়াস মান্নার নাম যে বারবার বলি, মাতিয়াস মান্না কি কোনো ফর্মাল সিস্টেম থেকে উঠে আসে? একদমই না। ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, ইউনিভার্সিটির ফুটবলার ছিল। ওখান থেকে ব্লগিং করতে করতে, পেপ গার্দিওলারে নিয়ে গবেষণা করতে করতে সে আজকে পৃথিবীর সেরা ফুটবল গবেষক হয়ে গেছে, সেরা ফুটবল দলটার ব্রেন হয়ে গেছে। আপনারা নিজেদের এই যে ফেসবুকে বিশ্লেষণ করার ক্ষমতা, অনলাইনে বিশ্লেষণ করার ক্ষমতা, এটারে ছোট পাবেন না, এটারে হেলায় চলে যেতে দিয়েন না। হ্যাঁ, শখে যারা করেন প্রত্যেককে পেশা হিসাবে নিতে হবে তা না। শখে অনেকেই করবেন, পার্ট টাইম শখ হিসাবে। কেউ ব্যাংকার, কেউ ব্যাংকার কেন, আমার দুইটা ব্যাংকার ছোট ভাই, দুইটা দেশের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো পেজ চালায়, এই প্রিন্স আর তাওসিফ খান, ওরা দুজনই ব্যাংকার। তো যাই হোক, ব্যাংকার হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, পাশাপাশি শখে এগুলো করবেন। কেউ পেশা হিসাবেও নেওয়ার কথা ভাবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পেশা হতে যাচ্ছে। আজ থেকে 3-4 বছরের মধ্যে দেখবেন বাংলাদেশে ডজন ডজন টপ লেভেল অ্যানালিস্ট লাগবে। এই বিপিএল দলগুলোর লাগবে, ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলোর লাগবে, এনসিএল দলগুলোর লাগবে। এক বিসিবিরই দেখবেন আপনি শতাধিক অ্যানালিস্ট। এই যে আমরা সেন্টার অফ এক্সেলেন্সের দিকে যাচ্ছি, এখানে তো আমরা চেষ্টা করতেছি ইন্ডিয়ার সেন্টার অফ এক্সেলেন্সকে কপি করা। ইন্ডিয়ার সেন্টার অফ এক্সেলেন্সের একটা বিভাগ আছে AIMS, ওটা হচ্ছে ওদের মূলত এই ডাটা অ্যান্ড অ্যানালিসিস বিভাগ। ওইটা সম্পর্কে লক্ষণের মাঝে বলতেছিলেন যে এই AIMS এর লক্ষ্য কী। উনি বলতেছিলেন যে আমি তো অ্যানালিস্ট না, আমি একটা কথা বলতে পারি, ইন্ডিয়াতে কোথাও যদি প্রপার ক্রিকেট বলে একটা ডেলিভারি করা হয়, সেটার তথ্য AIMS এর কাছে থাকতে হবে। না হওয়া পর্যন্ত আমি বলবো না যে AIMS তাদের ডাটা সংগ্রহ সম্পন্ন করছে। দিস ইজ ফ্যাক্ট। মানে ওই জায়গাটায় যেতে গেলে আপনি বুঝতেছেন তাহলে কত অ্যানালিস্ট ইন্ডিয়া জুড়ে ইউজ করতে হবে ওদের। আলটিমেটলি দেখা যাবে হাজার হাজার অ্যানালিস্ট ইউজ করতেছে। আমাদের দেশ হয়তো হাজার হাজারের জায়গা না, শয়ে শয়ের জায়গা আগামী কয়েক বছরের মধ্যে হবে। তার ভিতর থেকে মাতিয়াস মান্না উঠে আসবে। আমি বলতেছি না যে শাওন পারবে না, তা না। শাওনরে চ্যালেঞ্জ করতে হবে, যাতে শাওন আরও উপরে চলে যায়, আমরা যাতে আরও পরিকল্পিত ক্রিকেট খেলতে পারি, যাতে করে অ্যালিসা হিলের মতো কেউ একজন আমাদের প্রতিটা খেলা দেখে, প্রতিটা ওভার দেখে বলে যে ভাই ওরা কি সব কিছু যায় না, মাঠে নামছে কি না, সব এরকম প্ল্যান করে কি করে। আমরা আর্জেন্টিনার খেলা দেখে বলি না যে প্রত্যেকটা জিনিস মনে হয় প্ল্যান, প্রত্যেকটা জিনিস প্ল্যান করে করা। ওই জায়গাটায় নিজের নিতে হবে। একটা আধুনিক ফুটবল টিমের, একটা আধুনিক ক্রিকেট টিমের খেলা দেখলে আপনার ওই ফিল্ডটা হতে হবে। আপনি রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাথলেটিকো মাদ্রিদ এদের খেলা দেখলে, সবকটা স্প্যানিশ দলের নাম বললাম, যাক এই ইংলিশ দলগুলো, আপনার ওই ফিলটা হবে যে এরা মনে হয় জানে নেক্সট কি হইতে যাচ্ছে, ওই পার্টনার কোথায় যাবে, এই যে এখন সেকেন্ড বল উইন, অমুক তমুক কত কিছু আসছে না, এভরিথিং আন্ডার অ্যানালিসিস। ওই জায়গাটা আপনারা নিজেদেরকে নিয়ে যান ভাই, নিজেদেরকে নিয়ে যান ভাই, শুধু না বোনরাও নিয়ে যান। এই জায়গাটা দেশকে আগায় দেবে, আপনাদেরও নতুন একটা দিগন্ত খুলে দেবে আপনাদের সামনে। সবার জন্য শুভেচ্ছা।